এদিকে বাতিল হতে চলেছে শেখ হাসিনার ফাঁসির রায়। শেখ হাসিনার এক সাক্ষাৎকারে জাতিসংঘের সুরবদল, কপাল খুলে গেল আওয়ামী লীগের। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে তাকে চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে। শিলং সালাউদ্দিনকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটা নিরপেক্ষ সংসদ নির্বাচন দাও আর সেখানে আওয়ামী লীগকে পূর্ণ স্বাধীনতায় অংশ নিতে দাও। গ্যারান্টি দিয়ে বলছি, আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। জনগণের চোখের ভাষা তোমরা কি বোঝো? ভণ্ডের দল। সাকিব আল হাসানের এক ঘোষণাতেই সম্ভবত সরকার বিপাকে পড়েছে, বিব্রতকর অবস্থায় পড়েছে। তখন তার ওই ঘোষণা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের কাছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি। কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, শুধু নিরাপত্তার বিষয়টি নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে পশ্চিমা কমপক্ষে 5টি দেশের প্রতিনিধি সংশ্লিষ্ট একাধিক পক্ষের সাথে আলোচনা করেছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ শেখ হাসিনার দেশে ফেরার মতো অনেক কিছুর জট খুলতে শুরু করবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার সত্যি সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যেসব নেতা মন্ত্রীদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল সেটা কি তবে জাতিসংঘের কারণেই উঠে যাচ্ছে? প্রিয় দর্শক, ইতিমধ্যেই একজন বিশ্লেষক এই বক্তব্য সামনে এনেছেন, অর্থাৎ তিনি মন্তব্য করেছেন জাতিসংঘের কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য পরিচালনা করা হচ্ছে সেই বিচার কার্য একটা প্রশ্নের মুখে পড়তে চলেছে। দর্শক মণ্ডলী, আপনার কাছে কি মনে হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডেডলাইন ঘোষণা করেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, তবে কি তার এই ফেরার আগেই তিনি যেন বাংলাদেশে এসে কোনো আইনি ঝামেলা বা কোনো বড় রকমের বিতর্কের মধ্যে না পড়েন, অর্থাৎ তাকে জেলে যেন যেতে না হয়, সেই বিষয়টিকে সামনে রেখেই কি কাজ সামনে আগাচ্ছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আপনার কাছে কি মনে হয় তিনি দেশে ফেরার আগেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, যে রায়গুলো হয়েছে, সেগুলো কি বাতিল হতে পারে কিনা সে বিষয়টিও জানিয়ে দিন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে জাতিসংঘের বড় চাপ, অনিশ্চয়তায় শেখ হাসিনার ফাঁসির রায়। শুরুতে আমরা একটা কথা বলতে চাই যে বিশ্ব পরিমণ্ডল কিভাবে ঘুরে যাচ্ছে, বিশ্ব পরিমণ্ডল কিভাবে শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষে মাত্র 2 বছরের মধ্যে চলে এলো, আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি। শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা পুরোপুরি প্রশ্নবিদ্ধ হতে চলছে স্বয়ং জাতিসংঘের ভূমিকার কারণে। শেখ হাসিনা এবং তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ফাঁসির আদেশ ও বিচার প্রক্রিয়া চলছে তাকে চরম আইনি সংকটে পড়তে যাচ্ছে। জাতিসংঘ কেন বাংলাদেশ সরকারকে তথ্য ও সাক্ষীদের নাম দিতে সরাসরি অস্বীকার করলো? তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় বিএনপি সরকার এক বিরাট আইনি ফাঁদে জড়িয়ে পড়লো? বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ানো এই স্পর্শকাতর বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে চাই। দর্শক, বাংলাদেশের রাজনীতি ও বিচারাঙ্গনে এক নজিরবিহীন আইনি ও কৌশলগত সংকট তৈরি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের একটি নীতিগত সিদ্ধান্তের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো এখন মারাত্মক আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। ঘটনার সূচনা কাল বৃহস্পতিবার একটি বিশেষ শুনানির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম এক চাঞ্চল্যকর তথ্যে জানান, বাংলাদেশের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্টের বিধান বহাল থাকায় জাতিসংঘ তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত কোনো সাক্ষীর পরিচয় বাংলাদেশকে দিতে রাজি হয়নি। দেখুন, এই যে বিচার প্রক্রিয়ার ভিত্তি দাঁড় করিয়েছিল তথাকথিত জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুলের নেতৃত্বে, যে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্টটা ছিল সেখানে 1400 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছিল, সেটি যে ভুয়া রিপোর্ট ছিল, সেটি যে ফরমাইশি রিপোর্ট ছিল, আজকে আরেকবার সেটি বেরিয়ে আসছে। জাতিসংঘ তো আসলে নামগুলো দিতে পারবে না, ধরে ধরে 1400 মানুষকে হত্যার নাম দিতে পারবে না। 834 জনের নাম পূরণ করতে পারে না। ইউনুস যে 834 জন দিয়েছিল, 834 জনের যে প্রজ্ঞাপন জারি করেছে সেই 834 জনই পূরণ করে দিতে পারবে না। এবং যে কজন মানুষ মারা গেছে তারা ইউনুসের ষড়যন্ত্রে, ইউনুস এবং জামাত জঙ্গিরা মানুষগুলোকে মেরেছে, তাদের সঠিক পরিচয় হয়তো অল্প কিছু দিতে পারবে, 834 নয়, অল্প, তারাই যাদেরকে হত্যা করেছে তাদের। কাজেই পুরো বিষয়টা এখন যে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং জাতিসংঘ যে এখান থেকে ঘুরে গেল এবং এই ফাঁসি বা এই রায় বা যে কোনো সাজা যে প্রশ্নবিদ্ধ হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। এই ঘটনাটি প্রমাণ করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আসছে রে ভাই, আসছে।
আমরা জানি 2024 সালের জুলাই অগাস্টে তথাকথিত ছাত্র জনতার আন্দোলন দমন, গণ অভ্যুত্থানে বল প্রয়োগ, সেটিও তথাকথিত, এবং মরণাস্ত্র ব্যবহারের মারাত্মক অভিযোগ রয়েছে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বাহ, কি কথা! শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপনি মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছেন, আপনি বিভিন্ন সরকারি স্থাপনা পুড়িয়ে দিচ্ছেন, আপনি জঙ্গি, আপনাকে প্রোটেস্ট করছে, আপনাকে ঠেকিয়ে দিচ্ছে সরকার, সরকারি বাহিনী, সেই সরকারকে আপনি অভিযুক্ত করছেন। এই কথাগুলো আমরা হাজার হাজার বার বলবো। ইতিমধ্যে আমরা গত 2 বছরে শত শত বার, হাজার বার বলেছি, হাজার হাজার বার, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ আমরা বলেই যাব যে রাষ্ট্র জঙ্গিদেরকে সহিংসতা থেকে বিরত রাখতে চেয়েছে, ঠেকিয়ে দিতে চেয়েছে, সেই রাষ্ট্রকে এখন কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। তথাকথিত এই অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি বিশেষ প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের একাধিক জেলায় সরেজমিনে গিয়ে এই হিংসাত্মক ঘটনার তদন্ত পরিচালনা করে। জাতিসংঘের সেই দলটি গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী ও প্রশাসনের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ ব্যক্তি মিলিয়ে মোট 230 জন বেসামরিক নাগরিক ও 36 জন সরকারি কর্মকর্তার বক্তব্য নথিভুক্ত করে। মোট 266 জনের এই জবানবন্দি ও নিরপেক্ষ সাক্ষ্যের উপর ভিত্তি করে মানবাধিকার কাউন্সিল তাদের চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছিল, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে আন্দোলন দমনে সেই সময়ের আওয়ামী লীগ সরকার চরম দমন পীড়ন ও মারণাস্ত্র ব্যবহার করেছে। ফরমায়েশি রিপোর্টে উল্লেখ করেছিল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। জাতিসংঘ এই প্রশ্নের মুখে পড়বে, বিপদের মুখে পড়বে, যার কারণে আজকে আর প্রকাশ্যে আনতে চাইছে না। কিন্তু এই আইনি প্রক্রিয়ার মূল নিয়ম হলো আসামির পক্ষে ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হলে ট্রাইব্যুনালে তদন্তকারী প্রতিবেদনের সাক্ষীদের জেরা বা ক্রস এক্সামিনেশন করার সুযোগ দিতে হয়। প্রসিকিউশন পক্ষ জাতিসংঘ মানবাধিকার কমিশনে এই আন্তর্জাতিক রিপোর্টকে প্রধান অস্ত্র বা প্রমাণ হিসেবে আদালতে ব্যবহার করতে চেয়েছিল। সেই সময়ের তাজউলের যে ঢাকঢোল পিটানো আপনারা দেখেছেন। তবে বিপত্তি বাধে তখনই যখন ট্রাইব্যুনাল থেকে তাদের কাছে সাক্ষীদের নাম ও পরিচয় চাওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তারা মৃত্যুদণ্ডের বিরোধী। তাই বাংলাদেশে যতদিন সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকবে ততদিন তারা এমন কোনো সহযোগিতা করবে না যার ফলে কারো মৃত্যুদণ্ড হতে পারে। ফলে জাতিসংঘের সংগৃহীত সাক্ষীদের নাম প্রকাশ করতে বা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বাংলাদেশ সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অন্য একটি মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একই ধরনের একাধিক গুরুতর মামলা বর্তমানে বিচার প্রক্রিয়ার অধীনে রয়েছে। কিন্তু আইনি বিশ্লেষকরা মনে করছেন, পূর্ববর্তী মামলাগুলোতেও যেহেতু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিবেদনকে প্রাথমিক সত্যতার প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই এখন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক নিরপেক্ষতা এবং সাক্ষীদের জেরা না করতে পারার আইনি দুর্বলতার সুযোগ নেবেন আসামি পক্ষের আইনজীবীরা। জাতিসংঘের মতো বিশ্বস্ত সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে বিচার কাজ এগোলেও যদি জাতিসংঘের নীতিগত কারণে সাক্ষীদের নাম গোপন থাকে, তবে পুরো বিচার প্রক্রিয়ার আন্তর্জাতিক আইনি গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্ব দরবারে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক মোড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ যেখানে স্পষ্ট বার্তা দিচ্ছে যে বিচারের মাধ্যমে বিচারিক হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সেখানে ট্রাইব্যুনাল কিভাবে বিচারিক ভারসাম্য রক্ষা করবে তা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে তথাকথিত জুলাই বিপ্লবের তথাকথিত শহীদ পরিবার ও আন্দোলনকারীদের তীব্র দাবি শেখ হাসিনা সহ দোষীদের কঠোরতম শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা। অন্যদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতিগত শর্ত হলো মৃত্যুদণ্ড যেখানে আছে সেখানে তথ্য দেওয়া যাবে না। এর ফলে বর্তমান বিএনপি সরকার উভয়মুখী চাপে পড়েছে। জাতিসংঘের প্রমাণ ব্যবহার করতে না পারলে ট্রাইব্যুনালের রায়ের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা চরম সংকটে পড়বে, ইতিমধ্যেই পড়ে গেছে। আবার মৃত্যুদণ্ডের বিধান বাদ দিতে গেলে দেশের অভ্যন্তরীণ বিশেষ করে জঙ্গি রাজনীতিতে তৈরি হতে পারে এক তীব্র ক্ষোভ। সব মিলিয়ে জাতিসংঘের এই অবস্থান শেখ হাসিনা এবং তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে এক বড় আইনি বেড়াজালে বন্দী করে ফেলল। বাংলাদেশ সরকার কি এখন তাদের আইনে সংশোধন এনে মৃত্যুদণ্ডের বিধান শিথিল করবে, নাকি জাতিসংঘের এই প্রমাণ ছাড়াই বিকল্প আইনি পথে হেঁটে বিচার পরিচালনা করবে? এটাই এখন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয়। শিলং সালাউদ্দিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বেয়াদবের মতো কিভাবে বলতেছে দেখেন। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে দেখছেন? কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? বিদেশে চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না।
কিসের হাসিনা, কিসের কি চেহারা দেখাইছে, দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে আওয়াজ দেয়, গণহত্যার জন্য মাফ চাই নাই, মানবতা বিরোধী অপরাধের জন্য মাফ চাই নাই, ইত্যাদি 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 অনেক কথা। রুমিন ফারহানের মতো একটা হাসি দিতে ইচ্ছে করছে। অসভ্য এই ইতরের কথাগুলা শুনতে রাজাকারের বাচ্চাদের কাছে ব্যাপক ভালো লাগে, খুব চমৎকার লাগে, তাই না? এছাড়াও বাংলাদেশের দালাল গণমাধ্যমগুলা এই সংবাদগুলা চটকদার শিরোনামে প্রকাশ করে। শিলং সালাউদ্দিনের এইসব বক্তব্য তাদের জন্য অনেক উপাদেয় খাবার বলতে পারেন। রাজাকারের বাচ্চা শিলং সালাউদ্দিনকে বলতে হয় তারা প্রতিনিয়ত দাবি করছে আওয়ামী লীগ একেবারে শেষ, আওয়ামী লীগের রাজনীতির কোনো বাস্তবতা বাংলাদেশ অবশিষ্ট নাই। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ নিয়ে তোমাদের এত আয়োজনের পেছনের গল্পটা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা যাদের নাম জপ করো, দুপুরে যাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গবেষণা করো, আর রাতে টকশোতে বসে যাদের অস্তিত্ব বিলুপ্ত করতে চাও, এইসব ঘোষণা করো, তারা কি বাংলাদেশের রাজনীতিতে সত্যিই অপ্রাসঙ্গিক? যে সত্তা কোনো অস্তিত্ব নাই এটা তারা দাবি করে, সেই অদৃশ্য ছায়াকে দেখার পর তাদের মনে এত কিসের ভয়? গত 2.5 বছর ধরে এদেশের রাজনীতিতে একটা অদ্ভুত নাটকের মহড়া চলছে। একদিকে সরকারের মন্ত্রী এবং রাজনৈতিক পাকনাগুলা সারাদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব মেলাচ্ছে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা আবার নতুন করে কি বললেন। আর অন্যদিকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কোনো রাজনৈতিক বাস্তবতা নাই। বাস্তবতা যদি নাই থাকে তবে প্রতিদিনের ঘুম ভাঙার পর একটা নাম দিয়েই তাদের দিন শুরু হয়, একটা নাম নিয়েই তাদের এত মাথা ব্যথা কেন? আজকে পুরো দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু আওয়ামী লীগ। আওয়ামী লীগ পুরো দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আপনারা জানেন। এক মুখে বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো প্রকার জনসমর্থন নাই, তারা নাকি নতুন বাংলাদেশে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্র কি বলে? ঢাকার কোন গলিতে যদি ছাত্রলীগের 20 জন কর্মী একটা ঝটিকা মিছিল বের করে, সাথে সাথে তৎক্ষণাৎ সেটা বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের প্রধান খবর হয়ে যায়। শুরু হয় মামলার পাহাড়। শেখ হাসিনা অনলাইনে একটা অডিও বার্তা দিলে পুরো সরকারের উপদেষ্টা এবং মন্ত্রীরা সেটা বন্ধ করতে মরিয়া হয়ে যায়, বৈঠক করে গণমাধ্যমকে কঠোর ভাষায় নির্দেশ দেওয়া হয়, খবরদার এই সব খবর সম্প্রচার করা যাবে না। আদালত থেকে নির্দেশনা দেওয়া আছে, যাদের জনগণ চিরতরে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তাদের একটা সংক্ষিপ্ত অডিও বার্তা শুনলে তোমাদের এত আতঙ্ক জাগে কেন? তাদের 20 জন কর্মীর হাক ডাকে পুরো প্রশাসনিক ব্যবস্থা কেন কেঁপে ওঠে? ভয়টা কি শুধুমাত্র মৃত দলকে, নাকি নিজেদের ভঙ্গুর অবস্থানকে? বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে তোমরা টাউট, তোমরা বাটপার। তোমাদের এতই যদি আত্মবিশ্বাস থাকে এদেশের মাটি থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে, তবে একটা চ্যালেঞ্জ নাও। একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে এত দ্বিধা কিসের? কেন এত দ্বিধা? শিলং সালাউদ্দিনকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটা নিরপেক্ষ সংসদ নির্বাচন দাও, আর সেখানে আওয়ামী লীগকে পূর্ণ স্বাধীনতায় অংশ নিতে দাও। গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। জনগণের চোখের ভাষা তোমরা কি বোঝো? ভন্ডের দল, পারলে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে হারিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দাও আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে শুধুমাত্র একটা অতীত ইতিহাস। কিন্তু তোমরা সেটা করবে না, কারণ তোমরা খুব ভালো করেই জানো টকশোর চটকদার বক্তব্য আর মিডিয়া ট্রায়াল দিয়ে জনগণের মন মাপা যায় না। ব্যালট বাক্সে আসল হিসেব বেরিয়ে আসার যে বিভীষিকা, সেই ভয়টাই তোমাদেরকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে, তোমাদের ঘুম হারাম করে দিয়েছে। পুরো ঘটনার গভীরে যেতে একটা ইতিহাসের পৃষ্ঠা উল্টানোর প্রয়োজন আছে। 1971 সালের দিকে একবার চোখ ফেরান। স্বাধীনতা যুদ্ধের 9টি মাস এদেশের একটি বড় অংশ বিশ্বাস করতে পারে নাই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হবে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন দেশ স্বাধীন হলো, তখন এই মানুষগুলা অবাক হয়ে এক ধরনের বিরক্তি নিয়ে সেটা প্রত্যক্ষ করলো। কারণ যুদ্ধের ওই 9 মাস তাদের দিন কেটেছিল চরম বিরক্তিতে। ব্যবসা বাণিজ্য বন্ধ, লাভ হচ্ছে না, লস হচ্ছে, স্কুল কলেজ বন্ধ, খামখেয়ালি জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। তারা দিনরাত দীর্ঘশ্বাস ফেলতো আর ভাবতো কবে এই গন্ডগোল থামবে। অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা গন্ডগোল হিসেবে আখ্যা দিয়েছিল। তারা কিন্তু প্রকাশ্যে রাজাকার কিংবা আলবদর ছিল না, তারা ছিল চরম রাজনৈতিক স্বার্থপর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণী। নিজে বাঁচলে বাপের নাম, এটা ছিল তাদের জীবনের মূল দর্শন। তারা এক পাল্লায় মাপা শুরু করেছিল ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গালি দিতে দুজনকে সমান তালে সমানভাবে। কি দরকার ছিল এই সকল ঝামেলা বাঁধিয়ে দেশের শান্তি নষ্ট করার? স্বাধীনতার পর এই গোষ্ঠীটি তাদের হারানো আরাম আয়েশ এবং সুযোগ সুবিধার হিসাব মিলাতে শুরু করলো। পদে পদে তারা পাকিস্তান আমলের সঙ্গে স্বাধীন বাংলাদেশের তুলনা করত। তাদের মনে তৈরি হয়েছিল অন্ধ একটা ক্ষোভ। মূলত আজকের দিনে আমরা যেই এন্টি আওয়ামী মনস্তত্ত্ব বাংলাদেশে দেখতে পাচ্ছি, তার আদি জন্ম হয়েছে 1971 সালের সেই স্বার্থপর শ্রেণীর হাত ধরে। তাদের বংশধররা আজ নিজেদের পরিচয় দেয় পরম দেশপ্রেমিক হিসেবে। তারা দাবি করে তারা নাকি স্বাধীনতা বিরোধী নয়। কথা সত্যি, তারা হয়তো অস্ত্র হাতে রাজাকার ছিল না, কিন্তু তাদের রক্তে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো শিহরণ নাই। পাকিস্তানের প্রতি তাদের প্রকাশ্যে টান না থাকলেও অন্তরে অন্তরে তারা পাকিস্তানকে ধারণ করে লালন করে। তবে একটা বিষয় তাদের শিরায় শিরায় বহমান, উগ্র ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগের প্রতি এক অন্ধ যুক্তিহীন ক্ষোভ। 2024 সালে যখন সরকার পতন হলো, সবচেয়ে বেশি উল্লাসে মেতে উঠেছিল কারা? এই শ্রেণী। এরা খুব চালাকির সাথে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে একই সমীকরণে দাঁড় করাতে চেয়েছে বারবার। এরা জামায়াত ইসলামের মতো বিতর্কিত দলের রাজনৈতিক অধিকার এক বিন্দু আপত্তির তুলে না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে রাতারাতি সবচেয়ে কঠোর বিচারক বনে যায়। এরা পারিবারিক সূত্রে হয়তো অন্য কোনো দলের সমর্থক, মুখে জামায়াত বিরোধী সাজলেও অন্তরে জামাতের প্রতি তাদের অদ্ভুত একটা সহানুভূতি
সহানুভূতি কাজ করে, কারণ তাদের রাজনৈতিক অস্তিত্বের একমাত্র খুঁটি হলো আওয়ামী বিদ্বেষ। আপনার চারপাশে একটু নজর দেন, একটু নজর ঘুরিয়ে দেখেন, এই মানসিকতার মানুষদের পারিবারিক ইতিহাস ঘেটে দেখেন। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার সত্যতা পাবেন। তারেক রহমান সুদূর ইংল্যান্ডে বসে দীর্ঘ 17 বছর রাজনীতি করেছে, দলীয় মিটিং পরিচালনা করেছে, ভিডিও বক্তব্য দিয়েছে। সেইটা যদি রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্রের চর্চা হতে পারে, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারত থেকে কোনো বক্তব্য রাখলে তোমাদের এত গাত্রদাহ কেন হয়? নীতি কি ব্যক্তির মুখ দেখে বদলায়? বলতে পারেন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তারেকের বিরুদ্ধেও যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছিল। তারেক আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক কি এই রায় উপেক্ষা করে কোনোদিন একেবারের জন্য বাংলাদেশে ফিরতে চেয়েছিল? দেশের মানুষের জন্য, দলের নেতাকর্মীদের জন্য জীবনকে উৎসর্গ করতে চেয়েছিল? চায় না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য, দলের কর্মীদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন। তাকে যদি হত্যাও করা হয় তিনি বাংলাদেশে ফিরবেন এবং ফিরবেন। তিনি বলেছেন মানে ফিরবেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। বিএনপি দেশপ্রেম ভণ্ডের দল। আজকে যারা ইতিহাসের বিচারে মাফ চাওয়ার বড় বড় বয়ান দিচ্ছে, তাদের কি এই সত্যগুলা জানা আছে? এই ইতিহাসগুলা কি তারা ভুলে গেছে? এই দেশের সেনাবাহিনী কখনো কোনোদিন 2 জন রাষ্ট্রপ্রধানকে নির্মমভাবে হত্যার জন্য জাতি এবং রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়েছে? জেলখানার ভেতরে জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই অপরাধের দায় নিয়ে কি কোনোদিন কেউ অনুশোচনা প্রকাশ করেছে? করে নাই। তারেকের বাপ জিয়াউর রহমান সামান্য সামরিক বিদ্রোহের অজুহাতে প্রায় 2,500 থেকে 3,000 সেনা সদস্যকে বিচারহীনভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল। তাদের স্বজনদের কাছে বিএনপি কখনো ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে? আওয়ামী লীগ তো 3,500 সেনা সদস্যকে কিংবা জুলাই সন্ত্রাসীদেরকে হত্যা করে নাই। নিজেদের পছন্দ মতো ইতিহাসের পাতা উল্টাবা আর অপছন্দের পাতা ছিঁড়ে ফেলবা, এই সুবিধাবাদী খেলা বাংলাদেশে বেশি দিন টিকবে না, চালানো যাবে না। শিলং সালাউদ্দিন সহ যারা ভাবছে রাজনীতিকে কতিপয় ফতোয়া, আইনি নিষেধাজ্ঞা দিয়ে, মিডিয়া সেন্সরশিপ দিয়ে মুছে ফেলা যায়, তাদেরকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভালো, যে রাজনীতির শেকড় অনেক বেশি গভীরে, মাটির অনেক গভীরে, তাকে সাময়িক ঝড়ে উপড়ে ফেলা যায় না। এটা আওয়ামী লীগ, এটার শেকড় অনেক গভীরে। বেয়াদবির প্রত্যেকটা ফলাফল বাংলাদেশের মানুষ একদম হাতে ধরিয়ে দেবে। এটা কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা, এটা ন্যাচারাল পানিশমেন্ট। এটাকে আপনার উপেক্ষা করার কোনো সুযোগ নাই। খেলা তো মাত্র শুরু হলো, পিকচার আভি বাকি হ্যাঁ। শিলং সালাউদ্দিন, ভালো থাকবেন, ধন্যবাদ। এবার আমাদের এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের এক ঘোষণাতেই সম্ভবত সরকার বিপাকে পড়েছে, বিব্রতকর অবস্থায় পড়েছে। তখন তার ওই ঘোষণা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের কাছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি সরকারের পক্ষ থেকে কেউ। এবং সাকিবের ওই ঘোষণা আন্তর্জাতিক মহলে কি বার্তা যেতে পারে সে বিষয়ে পরে আসছি। তার আগে ঘোষণাটি সম্পর্কে আপনাদের জানাই, নিশ্চয়ই এর মধ্যে অনেকে জেনেছেন। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সরকার যদি তার নিরাপত্তা দেয় তাহলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলছেন যে আমি দেশে ফিরে আদালতের বিচার প্রক্রিয়া সহ যা যা করার প্রয়োজন সবই করতে প্রস্তুত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবে সরকারকে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনকি তিনি কথাও বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরতে চান। যদি তা সম্ভব না হয়, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন, সেই তার নেত্রীর সঙ্গেই তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন, ফেরার চেষ্টা করবেন। এবং দেশে ফিরে তিনি তার অবসরের একটা পরিকল্পনার কথাও জানিয়েছেন যে একটা বিদায়ী সিরিজে অংশ নিতে চান। তো সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এর আগে তার যে একাধিকবার দেশে ফেরার প্রস্তুতি এবং সেগুলো কিভাবে ভেস্তে গেল সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন যে 2024 সালের শেষ দিকে, অর্থাৎ তৎকালীন ডক্টর ইউনূস সরকারের আশ্বাসে একবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, অর্ধেক পথে যাত্রাও করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি যখন দুবাই পৌঁছান তখন তিনি জানতে পারেন যে তাকে নিউ ইয়র্ক ফিরে যেতে হবে, তার কারণ তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। তিনি মন্তব্য করছেন যে 12 ঘন্টার মধ্যে আসলে কি ঘটে গেল আমি জানি না। এরপর আরও একবার তিনি দেশে ফেরার প্রস্তুতি বা পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু ওইবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। এই কারণে তাকে ওই পোস্টের কথা জানিয়ে দেওয়ার পর বলা হয় তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এমন মন্তব্য করে তিনি বলছেন যে আমি বুঝতে পারি না বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কিভাবে এটি হতে পারে। এমনকি ডক্টর ইউনূস সরকার তাকে শর্ত দিয়েছিল যে তিনি যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন তাহলে তার দেশে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তখন তিনি নাকি বলেছিলেন যেটি প্রশ্নই ওঠে না, তার অবস্থান স্পষ্ট, তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন, আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। এসব বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর যারা মুখপাত্রের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু রয়টার্স লিখছে যে তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে
বাংলাদেশের পক্ষ থেকে কোনো কোনো গণমাধ্যম তার এই সাক্ষাৎকারের পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলেছে। সেখানে এক গতানুগতিক ধারায় অদ্ভুত এক রিপোর্ট চলে আসছে, মানে মন্তব্য চলে আসছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছেন যে একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, আমরা জানি যে একটা হত্যা মামলা আর একটা দুর্নীতি সংক্রান্ত মামলা। এবং এই হত্যা মামলার বিষয়গুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, কে শোনে কার কথা। সাকিব আল হাসান বলছিলেন, রয়টার্সকে জানিয়েছেন যে তাকে যে মামলায় জড়ানো হয়েছে, যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে, ওই হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন তিনি টরেন্টোতে অবস্থান করছেন। তিনি কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন? যাই হোক, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যে কথাটি বললেন যে যেহেতু তিনি রাজনীতি বেছে নিয়েছেন তার আর ফেরার সুযোগ নেই। আচ্ছা, রাজনীতি বেছে নিয়েছেন বেশ ভালো কথা, তিনি হত্যা মামলার আসামি। তিনি তো বলছেন যে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে হত্যা মামলা সহ সেগুলোকে ফেস করতে চান এবং নিরাপত্তাটা চেয়েছেন। তিনি তো বলেননি যে আমাকে জামিন দিতে হবে, আমাকে জামিনের শর্তে দেশে আমি আসতে চাই, এই ধরনের কোনো মন্তব্য করেননি। এই যে মবের ঘটনাগুলো ঘটছে, এই যে হামলা, নানান ধরনের রক্তপাতের ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এটি তিনি দাবি করতে পারেন না? তিনি তো যেন তেন মানুষ নন, একজন সাধারণ মানুষও এই দাবি করতে পারেন যে আমি বিচারের মুখোমুখি হতে চাই, আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, বিচারের আগেই যেন আমাকে মেরে ফেলা না হয়, সন্ত্রাসীদের আক্রমণের শিকার না হই, মবের শিকার যাতে না হয়। এইগুলোই তো বলেছেন তিনি, এর বাইরে তো অন্য কিছু নয়। তার মানে রয়টার্সকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ যেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি, আবার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কথা বলে খানিকটা নিজেকেই পেঁচিয়ে ফেলেছেন। কি উত্তর দিয়েছেন তা তো শুনেছেন। এবং সাকিব আল হাসান এই কথা বলার কারণ কি? এই যে দুদিন আগে গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। এই কারণে তার পরপরে তার মাগুরার বাড়িতে হামলা করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তো তিনি তো বলবেন আশঙ্কার জায়গা থেকে যে আমাকে নিরাপত্তা দিলে আমি বিচারের মুখোমুখি হতে চাই। তাহলে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়া হবে না? বিচারের মুখোমুখি তারা যে হতে চান সেই সুযোগ দেওয়া হবে না? এই জন্য বলছিলাম যে বিএনপি বিপাকে পড়েছে। কেন বিপাকে পড়েছে? সাকিব আল হাসানের যে পরিচয় সেটি তো একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন সাবেক সংসদ সদস্য হিসেবে তাকে যতটা মানুষ চেনে আন্তর্জাতিক পর্যায়ে, তার চেয়ে তো 10 গুণ 50 গুণ বেশি মানুষ তাকে চেনেন একজন সাবেক অলরাউন্ডার হিসেবে, ক্রিকেটার হিসেবে, খেলোয়াড় হিসেবে। এবং একজন খেলোয়াড় রাজনীতি করতে গিয়ে এভাবে হত্যা মামলায় ফেঁসে দিতে পারেন বা একজন খেলোয়াড় হত্যা করবেন, এটা কেউ বিশ্বাস করবেন? কোনো কোনো ক্ষেত্রে আমি তো মনে করি আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার যে পরিচিতি, তার যে অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে সাকিব আল হাসানের পরিচয়টা তার চেয়েও একটু অন্যরকম। এখন যদি তাকে সেই ধরনের নিশ্চয়তা না দেওয়া হয়, নিরাপত্তা না দেওয়া হয় বিচার মুখোমুখি হওয়ার জন্য, তাহলে বার্তাটা কি যাবে? তো দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।